সময় আর খুব বেশি নেই। স্ক্রিনে দেখতে পাচ্ছ গতকাল অর্থাৎ 24শে জুলাই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এসএলএসটি পরীক্ষার দুটো নির্দিষ্ট দিন 7ই সেপ্টেম্বর 2025 এবং 14ই সেপ্টেম্বর 2025। প্রথম পরীক্ষাটা যেহেতু 7 তারিখে রয়েছে 7ই সেপ্টেম্বর, আমাদের কাছে সেই অর্থে আর 6টার মতো সপ্তাহ রয়েছে। যদি আজকে থেকে আমরা কাউন্ট করি, আজ যখন ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে 25শে জুলাই, আমাদের এই সময় থেকে কাউন্ট করলে 6টা সপ্তাহ থাকে। তাই সময় খুব বেশি নেই। আর এই সময়ের মধ্যে কিভাবে নিজের বিষয়ভিত্তিক প্রস্তুতিকে 60 নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সফলভাবে তোমরা রপ্ত করে ফেলবে, সেটার উপর আজকের আলোচনা থাকছে। সিভিল সহপাঠী রয়েছে তোমাদের সঙ্গে। এসএলএসটি পরীক্ষাটা কিন্তু কোনো সেই অর্থে সাধারণ পরীক্ষা নয়। এটা তোমার বিষয়ের সম্পর্কে যে গভীর জ্ঞান আছে এবং সেই গভীর জ্ঞান অনুসারে তুমি যেভাবে এমসিকিউটা সলভ করছো তার দক্ষতাটাকে টেস্ট করা হবে। আর এই সময় এই সামান্য 6 সপ্তাহ টাইমটুকুর সঠিক ব্যবহার তুমি কিভাবে করছো এটার উপর নির্ভর করছে যে তুমি কতটা সফল হবে বা সাফল্যের কতটা কাছাকাছি যাবে সেটা। তাই এই 6 সপ্তাহকে কয়েকটা ভাগে ভাগ করে যদি পরিকল্পনা ভিত্তিক প্রস্তুতি নাও এবং তুমি যদি টপিক ওয়াইজ ফোকাসটাকে ধরে রাখো, তাহলে আমরা কিন্তু এই মাস্টার প্ল্যানটাকে অনেক বেশি এফেক্টিভলি এনফোর্স করতে পারবো নিজেদের পড়াশোনার জন্য। আমরা আজকে কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যাতে করে তোমরা যারা প্রস্তুতির মধ্য গগনে রয়েছে এই সময়ের মধ্যে, তারা নিজেদের শেষ সময়ের প্রস্তুতিকে একটুখানি ঝালিয়ে নিতে পারো এবং এই অনুসারে তোমরা নিজেদেরকে একটা বেটার জায়গাতে নিয়ে যেতে পারো। এই সময় সবাই বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করছো তোমরা, আমরা সবাই জানি। আমরা তাই একদম পয়েন্টে এসে প্রথমত দুটো কথার দিকে যাব। আমরা ধরে নিচ্ছি তোমরা মোটের উপর তোমাদের সিলেবাস কভার করে ফেলেছো। এরপর এই সিলেবাস কভার যতটুকুই হয়ে থাক, 75%, 80% যাই সিলেবাস কভার হয়ে থাক, এরপর তোমাদের প্রধান দুটো কাজ থাকে পরবর্তী 6 সপ্তাহের জন্য। আমরা এই দুটো বিষয়ের আলোচনা করব এবং সবশেষে আমাদের কিছু অসুবিধে যেটা তোমরা সব ক্ষেত্রে সম্মুখীন হচ্ছ পড়তে গিয়ে, সেই সমস্যাগুলো সমাধানের উপরে আমরা নিয়মিত ফোকাস করব, যাতে করে তোমাদের ওই সমস্যাগুলো তোমাদের এই 6টা সপ্তাহ মধ্যে আরামসে পেরিয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা আমাদের আছে, যে যখন আমরা কোনো ক্ষেত্রে প্রিপারেশন নিই, তখন সব থেকে আগে আমরা যেটা করি সেটা হচ্ছে সিলেবাসটাকে শেষ করি। সিলেবাসটা শেষ করার অর্থ হলো যে সিলেবাসের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ গভীরতায় বিষয় গিয়ে সেখানে তার গভীরতায় গিয়ে তার প্রত্যেকটা বিষয়কে আমরা শেষ করে আসি, অন্তত ফার্স্ট রাউন্ডে যখন আমাদের পড়াশোনাটা হয়। কিন্তু এই মুহূর্তে যেহেতু এসএসসির হঠাৎ করেই পরীক্ষা হচ্ছে এক প্রকার 2 মাসের নোটিসে, তোমাদের কাছে সম্ভাবনা প্রবল যে তোমরা হয়তো সবাই পুরোপুরি সিলেবাসটা শেষ করে উঠতে পারছো না বা পারোনি। তো তোমরা প্রথমত যেটা করো, আগের ভিডিওতে বলা হয়েছে এসএসসির 45 দিনের পরিকল্পনার উপর যে ভিডিওটা করা হয়েছে, সেই ভিডিওটার লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখোনি তারা দেখে নিও। এবং সেই ভিডিওতে আমরা বলেছি যে কিভাবে আমাদের প্রস্তুতিটা নিতে হবে, এবং সেখানে একটা কথা বলা হয়েছে যে প্রস্তুতি নিতে গেলে তোমাকে কোন কোন অংশগুলোকে গুরুত্বপূর্ণ বলে ভেবে তারপরে পড়াশোনাটা শুরু করা দরকার, কারণ এই সময়ের মধ্যে, এত কম সময়ের মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব নয়। তো ধরা যাক, মানে পুরোপুরি সম্ভব নয়, তো ধরা যাক তুমি সেই অনুসারে তোমার পড়াশোনা করেছো এবং তোমার একটা প্রিপারেশন কমপ্লিট হয়েছে। এরপর তোমাকে মূল দুটো কাজ এখানে করতে হবে। প্রথমটা হলো রিভিশন এবং দ্বিতীয়টা হলো মক টেস্ট। তো প্রথমে আমরা মক টেস্ট নিয়ে আলোচনা করব। কেন? কারণ মক টেস্ট হলো এমন একটা জায়গা যেটা তোমার রিভিশনকে আরো নিখুঁত করবে, সেটা আলোচনার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো প্রথম পয়েন্ট হলো আমাদের মক টেস্ট। মক টেস্ট আমাদের কিভাবে সাহায্য করে? মক টেস্ট মূলত তোমার প্রস্তুতির ক্ষেত্রে 3টে জায়গা থেকে ভীষণ রকম ভাবে সাহায্য করে। তোমার প্রথমত প্রতিযোগিতামূলক একটা পরিবেশে তুমি নিজেকে যাচাই করতে পারছো, এটা একটা সব থেকে বড় মানে জায়গা তোমার মক টেস্টের।
এর সঙ্গে মক টেস্ট শুধু প্রশ্ন অনুশীলন নয়, যে তিনটে জায়গা কভার করে মূলত সেটা হচ্ছে 1 নম্বর টাইম ম্যানেজমেন্টের অনুশীলন করায়, সময়ের মধ্যে শেষ করার ব্যাপারটা। দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে নির্ভুল উত্তর বাছাইয়ের অভ্যাস করায় তোমাকে, তুমি আরো বেশি অ্যাকুরেট হয়ে ওঠো তোমার উত্তর খোঁজার ক্ষেত্রে। এবং 3 নম্বর বিষয়টা হলো স্ট্রেসে মাথা ঠান্ডা রেখে কিভাবে অনুশীলন করতে হয় তার একটা নেট প্র্যাকটিস করিয়ে রাখে। অর্থাৎ মক টেস্ট হলো তোমার একটা রিয়েল টাইম টেস্ট যেটা তুমি প্রায় ঘরে বসেই দিচ্ছ, কিন্তু এটার মধ্যে তুমি কিন্তু একটা ভীষণ রকম দক্ষতা তৈরি করছো নিজেকে একটা ক্ষমতাশীল জায়গায় নিয়ে যাবার এবং আরো নিজেকে নিখুঁত করার। 4টে ভীষণ ম্যাজিক্যাল প্রভাব রয়েছে মক টেস্টের। সবার আগে যে প্রথম পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তুমি ধীরে ধীরে যদি কন্টিনিউয়েশনে মক টেস্ট দাও তাহলে তোমার দুর্বলতা থেকে তুমি প্রথমত বেরিয়ে আসবে। কোন অধ্যায় কোন ধরনের প্রশ্নে তুমি বেশি ভুল করছো তা কিন্তু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়ত যে জায়গাটা আছে, যে প্রভাবটা তোমার উপর ভীষণ রকম ভাবে কাজ করবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা তুমি রপ্ত করে ফেলো। অর্থাৎ যে 60টা এমসিকিউ তোমাকে করতে হবে, কোন আহ, সময়টা তোমাকে মানে কোন প্রশ্ন বা কোন অধ্যায়ের প্রশ্নগুলোতে তোমার বেশি সময় খাচ্ছে সেই জিনিসটা সম্পর্কে তুমি অবগত হবে। অর্থাৎ তোমার টাইম ম্যানেজমেন্টটাকে তুমি এফিসিয়েন্টলি করতে পারবে। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার পরীক্ষা ভীতিটা কমবে। যারা মক টেস্ট না দিয়ে পরীক্ষার হলে যায় তারা তো কোনো অভ্যাসই করে যাচ্ছে না, তারা মনে করছে তারা যেটুকু পড়েছে মুখস্থ করেছে তার উপর পরীক্ষা হবে। এরকম করে হয় না। এই মুহূর্তের পরিস্থিতিতে যা কম্পিটিশন লেভেল বেড়ে গেছে সেখানে এভাবে হয় না। তুমি যদি তোমার মক টেস্ট সেট না রেডি করে যাও তাহলে তোমার পড়াশুনোটাকে ঝালিয়ে যাওয়া হলো না, পরখ করে যাওয়া হলো না। কারণ এখন তো তুমি ছোট নেই, কেউ তোমার পড়া ধরবে না। সুতরাং এটা একটা ভীষণ রকম তোমার পরীক্ষা ভীতিকে কমিয়ে আনতে সাহায্য করে। আর 4 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আত্মবিশ্বাসটাকে বাড়ায়। যখনই তুমি প্রত্যেকটা মক টেস্টে একটু একটু করে স্কোরটাকে ভালো করতে শুরু করবে, সাপোজ করা যাক তুমি প্রথম মক টেস্টে 45 পেলে, দ্বিতীয় মক টেস্টে 47, তারপরে 50, তারপরে 52, তারপরে 55 এবং 55 প্লাস ধীরে ধীরে হতে থাকবে, তত তোমার কিন্তু কনফিডেন্স লেভেল বাড়বে। তুমি যেখানেই থাকো তুমি তোমার ফোকাসটাকে টার্গেট করতে পারবে যে আমার এত স্কোর হয়েছিল প্রিভিয়াস এক্সামে, এর পরের পরীক্ষাটাতে আমাকে কিন্তু টার্গেটেড রয়েছে এর থেকে বেশি নম্বর পেতে হবে। তার মানে মক টেস্ট তোমার আত্মবিশ্বাস কিন্তু বাড়াতে সাহায্য করে। সিভিল সহপাঠীর পক্ষ থেকে আমরা প্র্যাকটিস পড চালু করেছি, স্ক্রিনে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। প্র্যাকটিস পডে তোমরা এনরোল করতে পারো। এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের মেলে প্রতি সপ্তাহে 5টা করে পূর্ণ 60 নম্বরের মক টেস্ট যাবে। অর্থাৎ প্রতি সপ্তাহে তোমরা 5টা করে পূর্ণ 60 নম্বর করে মক টেস্ট তোমরা কিন্তু পাবে। অর্থাৎ 300টা করে টেস্ট, 300টা করে প্রশ্নের উত্তর তোমরা প্রতি সপ্তাহে দিতে পারবে। তার উত্তর থাকবে, তোমরা পরে মিলিয়ে নিতে পারবে। তো সিভিল সহপাঠী তোমাদের জন্য এটুকু একটা প্র্যাকটিস পড এনেছে, তোমরা ইচ্ছুক থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে রিভিশন। দেখো, রিভিশন বলতে আমরা বুঝি যে আমাদের স্টাডি যতটুকু হয়েছে সেটাকে পুনরায় আবার সেটাকে পড়া। মানে আমরা যেটা পড়ে আসলাম সেটাকে পুনরায় পড়ে সেই জায়গাটাকে আবার তুলে আনলাম। এটা রিভিশনের একটা খুব কনভেনশনাল ওয়ে, খুব প্রথাগত পথ। কিন্তু তোমাকে বুঝতে হবে, যেহেতু তোমার সময় কম, যে মক টেস্ট গুলো তুমি দিচ্ছ, যেখানে যেমনই দিচ্ছ, সেই মক টেস্ট গুলো থেকে যেগুলো তুমি পারলে না বা যেগুলো তোমার হলো না সেগুলোও কিন্তু তোমার দেখার বিষয় বা দেখার জন্য গুরুত্বপূর্ণ টপিক হিসেবে উঠে আসে। তো রিভিশন কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক যা একবার পড়ে সেটা কিছুদিনের মধ্যে কিন্তু ভুলে যায়। একে বলে ফরগেটিং কার্ভ। ফরগেটিং কার্ভ সাইকোলজিতে রয়েছে। রিভিশন বারবার মনে করিয়ে দেয় সেই তথ্যটাকে, ফলে মস্তিষ্ক সেটাকে অপ্রয়োজনীয় নয় বরঞ্চ গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে চিহ্নিত করে নেয়। প্রতিবার রিভিশনের মাধ্যমে এই তথ্যটা মস্তিষ্ক দীর্ঘমেয়াদী স্তরে তুমি ধরে নিতে পারো যে স্মৃতিতে সঞ্চিত রাখে। এবং কেন আমাদের তাহলে রিভিশন ছাড়াই পড়াটা পুরো বৃথা? এর কারণটা হলো, ধরো তুমি 7 দিন আগে কোনো একটা জিনিস পড়েছো, কোন একটা অধ্যায় পড়েছো, তখন তুমি যদি সেটা রিভাইজ না করো, তুমি প্রায় নিশ্চিত থাকতে পারো যে তার 70% পড়া কিন্তু তুমি ভুলে যাবে। কিন্তু যদি তুমি সেটাকে নিয়মিত বিরতিতে নিয়মিতভাবে সেটাকে রিভাইজ করতে থাকো,
তাহলে কিন্তু তোমার কাছে সেটা ভীষণ রকম একটা অ্যাক্টিভ রিকলের মতো কাজ করবে, পুনরায় সেটা ফিরে থাকবে, বেশি দীর্ঘমেয়াদী সময় ধরে তুমি সেটা চালিয়ে যেতে পারবে। এবং রিভিশন করার সময় আমাদের যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে যে রিভিশন করতে গিয়ে আমরা কি করি, সাধারণত যেটুকু পড়াশুনো করছি সেটুকুনি রিভিশন করার চেষ্টা করি। এইটা কিন্তু সেরকম নেই, আমি শুরুতেই বললাম। তো সেই কারণে তোমাদের দেখে নিতে হবে, যেটা ইভেন তোমরা মক টেস্ট দিচ্ছ বা যে কোনো ক্ষেত্রে তোমার সাবজেক্টিভ চ্যাপ্টার ওয়াইজও টেস্ট দিচ্ছ, সেই টেস্ট গুলোতে তোমাদের কিন্তু ভীষণ রকম উপকার হবে যদি তুমি একটা ছোট্ট এরর বুক লিখে রাখো, যে আমার এই সেটে এই এই অধ্যায় থেকে এই এই প্রশ্নগুলো ভুল গেল। এইটা তোমাকে কিন্তু আদতে তোমাকে ডেভেলপ করতে সাহায্য করবে তোমার নিজের প্রিপারেশনটাকে। ফলে এই যে টার্গেটেড এরিয়া গুলো তুমি করে নিলে, তুমি তোমার পড়াশোনার মধ্যে উইক জোন গুলো করে নিলে বা বেছে নিলে, এবং তারপরে তুমি সেখানে নিজের পড়াশোনাটাকে কনসলিডেট করার চেষ্টা করলে, ফোকাসে আনার চেষ্টা করলে, এটা কিন্তু তোমাকে অনেক বেশি পোক্ত করবে তোমার পূর্ণ রিভিশনের ক্ষেত্রে, এবং তুমি খুব সহজেই কিন্তু এই ক্ষেত্রে পেরে যাবে। রিভিশন এবং মক টেস্টের পরে আমি একটা কথা বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে বলে রাখছি, মনে রেখো এই ভিডিওর প্রায় মাঝপথে। এখানে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করছে, বেশিরভাগ এসএলএসটি প্রার্থীরা কি করছে, তারা প্রচুর পড়ার চেষ্টা করছে, অভ্যাস এবং রিভিশন ততটাই কম করছে। তোমরা এটা লিখে রেখে দাও যে তোমাদের যদি পড়ার থেকে রিভিশন এবং টেস্ট বেশি তোমরা না দাও, তোমরা কিন্তু আদতে তোমাদের এই কম সময়ে উন্নতি হওয়া প্রায় অসম্ভব। এর কারণটা হলো, পড়ছে সবাই, যতজন পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে সবাই এটার জন্য পড়াশুনো করছে, কিন্তু এগোবে তারা যারা নিখুঁত হবে। হয়তো এতে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তৎসত্ত্বেও তোমাকে তো অ্যাকুরেট আনসারটাতে মার্ক করে আসতে হবে। সেটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে পোক্ত করবে এই কম সময়ে। তাই সেই পোক্ত হওয়াটা শুধু স্টাডি করে হবে না, প্রচুর পড়ার এই মুহূর্তে আর দরকার নেই, বরঞ্চ তোমার রিভিশনটা বাড়াও, তোমার মক টেস্ট দেওয়াটাকে বাড়াও। এতে করে তোমার অ্যাকুরেসিটা বাড়বে, যেটা আদতে তোমাকে পরীক্ষাতে ভালো একটা নম্বর এনে দিতে সাহায্য করবে। আশা করি তোমরা এইটুকু অন্তত বুঝেছো। এরপরে ভিডিও শুরুতে আমরা যেটা বলেছিলাম, যে আমরা প্রকৃত কিছু সমস্যা যেগুলো আমাদের সম্মুখীন হতে হচ্ছে পড়তে গিয়ে, সেই সমস্যাগুলোর উপরে আমরা একটু আলোকপাত করব, যাতে করে এই 6টা সপ্তাহে তোমরা তোমাদের বেস্টটা দিতে পারো। প্রথম সমস্যা, আমি প্রায়শই আমরা বিভিন্ন সময় আমাদের মেসেজে আসে, আমাদের ফেসবুক পেজে আছে, যে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট বক্সে, মেসেজে, যে আমাদের বেসিক কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা একসঙ্গে তুলে ধরি যাতে করে তোমাদের সবার ক্ষেত্রে একটু সুবিধা হয়। প্রথম সমস্যা তোমাদের যেটা হচ্ছে, সেটা হচ্ছে যা পড়ছো সব ভুলে যাচ্ছ। যা পড়ছো সব ভুলে যাচ্ছ। এটার থেকে বেরিয়ে আসার উপায় কি? মাত্র 6 সপ্তাহ আছে, এখন তো আর এটা করা চলবে না। যা পড়ছো সেটা যদি তুমি বারবার ধরে ভুলে যাচ্ছ, তার মানে হলো এর থেকে বেরিয়ে আসতে হবে দ্রুত। এবং এটার সমাধান কি? এটার 2-3টে সমাধান আছে। প্রথম যে সমাধানটা তুমি করতে পারো, যে পর্যায়ক্রমে বারবার রিভিশন করা। তার মানে হলো, এটাকে ইংরেজিতে বলে স্পেসড রিপিটেশন। স্পেসড রিপিটেশনে যেটা বলা হয়, যে আজ যেটা পড়লে একদিন ছাড়া দ্বিতীয় দিন আবার পড়ো, যেটুকু অংশ বিশেষ করে ভুলে যাচ্ছ সেটুকু অংশ পড়ো, তৃতীয় দিন ছেড়ে চতুর্থ দিন সেটাকে আবার রিপিট করো, যেটুকু অংশ তোমার ভুলে যাচ্ছ। এইভাবে স্পেসড রিপিটেশন যখন তুমি দেবে, এই রিভিশনটা তোমাকে কিন্তু মনে রাখতে সাহায্য করবে, যা পড়ছো ভুলে যাবে না। দ্বিতীয় কি পথ আছে? ভিজুয়ালাইজেশন টেকনিক। তুমি যেটা পড়ছো সেটা মনের মধ্যে একটা চিত্রপট তৈরি করার চেষ্টা করো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। সেটা মানসিক ছবি যখনই তুমি তৈরি করবে, তখনই তোমার কিন্তু স্মৃতিতে সেটা দীর্ঘমেয়াদী স্তরে কিন্তু থেকে যাবে। তৃতীয়ত, এটা সাধারণত খুব কনভেনশনাল ওয়ে, সেটা হচ্ছে লিখে ফেলা, কিন্তু লিখে ফেলা সম্ভব নয়। তোমরা যেটা ম্যাক্সিমাম করতে পারো, যে কোন একটা টপিক পড়ে তার মেন পয়েন্ট গুলোকে একটুখানি মানে শর্ট টাইমের মধ্যে নোট ডাউন করে নিতে পারো। এতে করে তোমার কিন্তু মনের থাকার যে সম্ভাবনাটা সেটা বৃদ্ধি তার পাবে। আরেকটা কাজ তোমরা করতে পারো, নিজেরই ভয়েস রেকর্ড করে বারবার শোনা। কারণ সবসময় পড়তে ভালো লাগে না, সেক্ষেত্রে রেকর্ডিংটা তুমি যখন বেশি শুনবে, তখন সেটা কিন্তু তোমার কোনো ডকুমেন্টেড নোটস এর থেকে অনেক বেটার ওয়েতে কাজ করবে। এটা হচ্ছে তুমি যখন যা পড়ছো ভুলে যাচ্ছ, তার থেকে বেরিয়ে আসার উপায়। দ্বিতীয় যে সমস্যাটা থাকছে, যে মনে থাকছে না, কিছুই মনে থাকছে না, গুলিয়ে যাচ্ছে এটার সঙ্গে ওটা ইত্যাদি। দেখো, মনে না থাকার থেকে বেরিয়ে আসতে গেলে সব থেকে যে মানে ইম্পর্টেন্ট ওয়েটা এটা থেকে বেরিয়ে আসার, সেটা হচ্ছে বড় তথ্য
ছোট ছোট ইউনিটে ভাগ করে পড়ো। আমি একটা উদাহরণ যদি দিই, সেখানে আমরা দেখব যে যদি আমাদের সামনে একটা এরকম সময়কাল থাকে 1905 থেকে 1930 সাল পর্যন্ত। এখানে অনেকগুলো ঘটনা ঘটছে। 1905 বঙ্গভঙ্গ ঘটছে, তারপরে 1911 আবার বঙ্গভঙ্গ রদ হচ্ছে। এমনি করতে করতে একে একে কিন্তু ঘটনা প্রবাহ আসছে। তারপরে গান্ধী আসছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস আসছে, নন কপারেশন মুভমেন্ট শুরু হচ্ছে, নন কপারেশন এবং খিলাফত, তারপরে চৌরি চৌরা ঘটনা আসছে, এবং ঘটনা পরম্পরা কিন্তু 1930 পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে চলতে থাকছে। তো তুমি তোমার কাছে যদি এটা একটা টাইম ফ্রেম হয় 1905 থেকে 1930, এটা তোমাদের নিজের নিজের সাবজেক্টের ক্ষেত্রে নিজের নিজের মতো হবে। আমি তো বলে শুধু বোঝাবার চেষ্টা করছি যাতে সকলে রিলেট করতে পারে। সেটা হলো, এটা যদি তোমার কাছে একটা টাইম ফ্রেম হয়, তুমি এটাকে ছোট ছোট ইউনিটে আগে ভাগ করে পড়ো। তোমাকে একসঙ্গে পুরোটা পড়তে হবে না। যত তুমি চাঙ্কিং মেথডটাকে অ্যাপ্লাই করবে, তত দীর্ঘমেয়াদী স্তরে তোমার মনে থাকবে। ছোট ছোট যত ইউনিটে ভাগ করে পড়বে, তত কিন্তু তোমার মনে থাকার মানে সম্ভাবনাটাও বাড়বে, তোমার পক্ষে মনে রাখাটা সহজও হবে। এইটা। এরপর আসছে যেটা সব থেকে বড় সমস্যা, অনেকে বলছে যে পরীক্ষা চলে এসছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, অথচ আমি বেশিক্ষণ ধরে পড়তে পারছি না। বেশিক্ষণ ধরে পড়তে পারছি না, আমি কি করব? দেখো, বেশিক্ষণ ধরে পড়তে না পারার যে সমাধানটা, সেটা আমাদের ওই 45 দিনের যে ভিডিওটা করা আছে এসএলএসটি প্রিপারেশনের জন্য, সেখানে বলে দেওয়া আছে। সেটার আমি আবার বলছি, সেটার ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কিন্তু এখানে আমি স্পেসিফিক ওয়েতে তোমাদের এই 6 সপ্তাহের জন্য যেটা করতে পারো সেটা আমি বলে দিচ্ছি। যদি তোমরা সম্ভব হয় অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করছি কার্যকর হবে। সেটা হচ্ছে বিরতি নিয়ে পড়া, যেটাকে আমরা পোমোডোরো টেকনিক বলি। অর্থাৎ তুমি যদি 25 মিনিট পড়ো, তারপরে 5 মিনিট বন্ধ করো, তাতে তোমার দীর্ঘমেয়াদী স্তরে আবার তুমি যখন পড়তে বসবে পরের 25 মিনিট, এরকম করে যখন তুমি ভাগ করে বসবে, টানা পড়ার থেকে এই সামান্য বিরতিটা তোমাকে ওই বিভাজিত সময়ের মধ্যে পড়তে সাহায্য করবে। এটা তোমার কিন্তু ভীষণ বড় কাজ করবে। দ্বিতীয় যে কাজটা করতে পারো বেশিক্ষণ পড়তে গেলে, সেটা হচ্ছে পুরো অধ্যায়টা পড়ো না, কয়েকটা প্রথমে এমসিকিউ সলভ করে নাও, তারপরে মেন ইম্পর্টেন্ট সাব ইউনিট গুলোকে দেখে নাও। এভাবে তুমি জিনিসটাকে দেখতে পারো, এতে তোমার কিন্তু সম্ভাবনা প্রবল তোমার বেশিক্ষণ পড়ার মানে জায়গাটা থাকবে। আরেকটা ভাবে তুমি নিজের পড়াশোনার সময়কালটাকে বৃদ্ধি করতে পারো, সেটা হচ্ছে পরিবেশটাকে পরিবর্তন করে। অর্থাৎ যেখানে তুমি পড়তে বসছো, চেষ্টা করো একটু সেই জায়গাটাকে চেঞ্জ করতে। ফলে তোমার কিন্তু ওই একই জায়গায় মোনোটোনাস না লেগে, একঘেয়ে না লেগে, তুমি কিন্তু দীর্ঘমেয়াদী স্তরে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। সবশেষে আসে যে সমস্যাটা, সেটা হচ্ছে মনোযোগ থাকছে না। সবই তো বুঝলাম, কিন্তু মন বসছে না, মনোযোগ থাকছে না, ইত্যাদি। দেখো, এর অনেকগুলো উত্তর হয়, কিন্তু যেহেতু মাত্র 6 সপ্তাহ আছে, আমাদের ক্ষেত্রে কয়েকটা মানে হ্যান্ডি কিছু টেকনিক ফলো করতে হবে যাতে করে আমাদের মনোযোগটা বসে। সেটা হচ্ছে টার্গেট বেসড রিডিং, 1 নম্বর। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে অংশটা তোমার পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি, তুমি সেইটুকু অংশ পড়ো, সেটুকু অংশতে ফোকাস দাও। এই 6টা সপ্তাহ যাতে তুমি কিন্তু সহজে পেরে যাও, এটা একটা পদ্ধতি হতে পারে। দ্বিতীয়ত যে কারণটা, যে মনোযোগ না বসার কারণ, সেটা হচ্ছে যে তুমি দেখবে, এটা অনেকবার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভাবে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা আমি আবার রিপিট করছি। সম্ভাবনা প্রবল যে তুমি দেখবে যে তোমার কাছে না এই ডিজিটাল ডিটক্সটা কাজ করছে না। ডিজিটাল ডিটক্স মানে ফোন, ল্যাপটপ, এই সমস্ত জায়গাতে তুমি তোমার সময়টা নষ্ট করে ফেলছো। ট্যাব, এই জায়গাগুলোতে তোমার সময়টা চলে যাচ্ছে। তুমি এগুলো থেকে বেরিয়ে এসো। তোমার কার্যকর সময়টাকে যত বেশি এফেক্টিভলি কাজে লাগাবে, তত কিন্তু তুমি তোমার মনোযোগে আরো স্থিতিশীল হতে পারবে। প্রতিদিন সকাল, সন্ধে এবং রাত্রি, এই 3 বেলা 5 মিনিট করে একটু ধ্যান করার চেষ্টা করো। নিজের মনের অস্থিরতাটাকে কমিয়ে আনার চেষ্টা করো। এই 60টা দিন, সরি, এই 40-45টা দিন যেটুকু সময় আছে, সেইটুকু সময় তোমরা এই কাজটা যদি করো, পরীক্ষার আগে কিন্তু তোমরা নিশ্চিন্তে এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে। লাস্টে একটা সবশেষে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সবাই প্রায়শই বলে থাকে, এটা বলেই আমরা শেষ করব। সেটা হচ্ছে পরীক্ষার সময় মাথা কাজ করে না এবং টেনশনে সবকিছু ভুলে যাচ্ছি। দেখো, এটা বেরিয়ে আসবে শুরুর যে কথাটা আমরা বললাম। তোমরা যদি আত্মবিশ্বাস বাড়াও, প্রি এক্সাম মানে সিমুলেশন করো, যেটাকে আমরা বলতে পারি যে তোমরা মক টেস্ট দিলে বেশ কয়েকবার ধরে, রিল্যাক্সেশন ড্রিল করা, চেকলিস্ট তৈরি করা যে এই পয়েন্টগুলো আমার হয়েছে, এই পয়েন্টগুলো আমার হয়নি, এবং সবশেষে নিজেকে একটা সিম্পল জিনিস ফিড করাও। নিজেকে একটা জিনিস মনের ভেতরে বারবার বলো যে আমি প্রস্তুত, আমি পারবো, আমি আগে অনেক কিছু পেরেছি, এবারেও পারবো। এই পজিটিভিটিটা ভেতর থেকে আনো, ভেতর থেকে নিজেকে বারবার বলো, অটোমেটিক আসতে শুরু করবে।
যখন তোমরা এই সামগ্রিক পন্থাগুলো অবলম্বন করবে, SLST 2025 তোমরা নিঃসন্দেহে আত্মবিশ্বাসের সঙ্গে এবং জোর দিয়ে ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে। তোমাদের সবার ভালো হোক। পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।